বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এই আবার পরবর্তী অংশটি শুরু করছি। আমরা পূর্বের ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ এই অংশটি নিয়ে আলোচনা করেছি। 2021 সালের এসএসসি পরীক্ষার এই শর্ট সিলেবাসের আওতায় আমরা যে পরীক্ষাটি হতে যাচ্ছে এর সাজেশনমূলক একটি বিশেষ ক্লাস আমি নিচ্ছি, যেখানে প্রয়োজনীয় সাজেশন এবং অ্যান্সার শিট গুলো আমরা এখানে উপস্থাপন করব এবং সেগুলোকে যথাযথভাবে আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পূর্বে আমরা পরিমাপ নিয়ে আলোচনা করেছি, এর ধারাবাহিকতা এখন গতি বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করি যে গতি অধ্যায় থেকে প্রশ্নগুলো কি রকম ভাবে আসতে পারে। আমাদের প্রথমে শর্ট প্রশ্নগুলোর আসলে সংজ্ঞামূলক প্রশ্নের সাজেশন দেওয়া খুবই কঠিন। তারপরেও যে প্রশ্নগুলো আমরা বরাবর হয়তো করে থাকি গতি বিষয়ক বিভিন্ন সংজ্ঞাগুলো, সেটি পর্যাবৃত্ত গতি হতে পারে, সেটি স্পন্দন গতি হতে পারে, আম, আমাদের বেগ, ত্বরণ, সরণ, সুষম বেগ, অসম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, ত্বরণের প্রকারভেদ হিসেবে নেগেটিভ ত্বরণ বা মন্দন, এই বিষয়গুলো আমাদের পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনায় আসবে। তা আমি সংজ্ঞামূলক অংশগুলো এখানে খুব বেশি আলোচনায় নিয়ে আসবো না। এখানে আলোচনায় আমাদের মূলত দৃষ্টিবদ্ধ থাকবে গতি বিষয়ক বিভিন্ন সমস্যা এবং এগুলোর ধরন নিয়ে। এই অধ্যায়ে গতি বিষয়ক যে সমস্যাগুলো গ এবং ঘ নম্বরে সবচেয়ে বেশি পর্যায়ক্রমে আসে সেটি হলো লেখচিত্র। আমরা যদি 2019 2020 এই সালের প্রশ্নগুলো যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা ম্যাক্সিমাম প্রশ্নই দেখতে পাবো সেখানে লেখচিত্র সংক্রান্ত বিষয় আছে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে লেখচিত্র নিয়ে একটি ভীতি কাজ করে, আসলে এই ভীতিটা আমাদের দূর করতে হবে। সেখানে আমরা লেখচিত্র বিষয়টি কত সহজে সমাধান করতে পারি সেই বিষয়টির ওপর আমি ইনশাল্লাহ প্রয়োজনীয় আহ, আলোচনা করার চেষ্টা করব। এরপর আমাদের প্রতিযোগিতার অঙ্ক, আমাদের পেছন থেকে শিকার কিভাবে শিকারী সামনের শিকারকে ধরবে সেই জাতীয় অঙ্ক, আমাদের দুর্ঘটনার অঙ্ক, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আমাদের আলোচনায় কিন্তু ইনশাল্লাহ আসবে। তারপরে অভিকর্ষজ ত্বরণ সংক্রান্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে কিছু গতির সমীকরণের প্রয়োগ নিয়ে, বিশেষ করে ক্রিকেট বলের অঙ্ক, ওপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়ছে বা উপরের দিকে উঠছে, সর্বোচ্চ উচ্চতা বা নিচের দিকে পড়ার সময়, এরকম বিষয়গুলো সংক্রান্ত বেশ কিছু বেসিক অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। আর গতি সংক্রান্ত স্বাভাবিক কিছু বেসিক, যেমন কিছু একটা গাড়ি যদি চলমান অবস্থায় থাকে, তো ফার্স্ট সেটা হয়তো স্থির অবস্থান থেকে চলছে, তারপরে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, তারপরে সেটি আবার সুষম বেগে যাচ্ছে, তারপরে আবার সেটি আবার ব্রেক কষে বেগটি কমানো হচ্ছে। এরকম নানাবিধ সমস্যাগুলো আমাদের গতির সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারি। তো সবচেয়ে আমাদের বড় যে বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা এই উদ্দীপকটি পড়ে প্রয়োজনীয় সাইড নোটটি লিখলেই কিন্তু আমাদের মাথায় ওই বিষয়গুলো এসে যাবে যে আমরা কিভাবে সেগুলো সমাধান করব। ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমি মূলত আমাদের মূল সমস্যাগুলোর দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। সেটি হলো, প্রথমেই আমি লেখচিত্র জাতীয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো এই লেখচিত্রর অঙ্কতে প্রথমে আমরা 2019 সালের একটি বিশেষ লেখচিত্র দেখি। সেখানে সময় লেখা আছে 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এভাবে উল্লেখ করা আছে। আর এখানে যে বেগ উল্লেখ করা আছে সেটি হলো 0, 2, 4, 6, 8, 10 এভাবে উল্লেখ করা আছে।
তো আমাদের এখানে এই সময় এবং বেগ এর লেখচিত্রের ধরনে যেটি আছে সেগুলো যদি আমরা মূল কাগজে বসাই, তাহলে সেই উদ্দীপকের আলোকে 1 থেকে 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করো। তো এখানে যেহেতু সময়গুলো সেকেন্ডে দেয়া আছে, তো 1 মিনিট 10 সেকেন্ড মানে 70 সেকেন্ড পর্যন্তই কিন্তু আমাদের আসবে। তাহলে সেক্ষেত্রে শুরুতে আদি বেগ কত, শেষে শেষ বেগ কত, সময় কত, এগুলো ধরে কিন্তু আমরা অটোমেটিক্যালি এই মানগুলো বের করে নিতে পারবো। তো সুতরাং আমরা এখানে প্রথমেই আগে গ নম্বরের বিষয়টি একটু সলভ করি। যে এখানে গ নম্বরে যেটা উল্লেখ আছে, প্রথমে সময় 1 মিনিট 10 সেকেন্ড মানে 70 সেকেন্ড, আদি বেগ এখানে উল্লেখ আছে, শেষ বেগ আমি একটু আগে দেখালাম 14 আছে। সুতরাং আমরা এখানে এ মুক্ত সমীকরণটি ইউজ করতে পারি, কারণ এখানে তোমরা দেখো যে টির মান আছে, ইউ এর মান আছে, ভির মান আছে, এস এর মান চাওয়া হয়েছে, কোনটা নাই? এ নাই। তাহলে আমাদের এ মুক্ত সমীকরণটি এখানে ব্যবহার করতে হবে। তো তোমরা যারা এখানে যুক্ত হয়েছো তাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আমাদের গতি সংক্রান্ত সূত্রে মূলত 4টি সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করি। একটি হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরপর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, তারপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, আর এস ইজ ইকুয়াল টু হলো ইউটি প্লাস হাফ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমাদের গতির সমীকরণে 5টি রাশির ব্যবহার হয়, ইউ, ভি, এ, টি, এস। এই 5টির মধ্যে এখানে দেখা যাচ্ছে ভি নাই, এখানে যাচ্ছে এ নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি নাই, আর এই জায়গাতে নাই হলো, আমার মনে হয় এখানে একটু সংশোধন করতে হবে, এই জায়গাতে এস নাই, এখানে এস নাই, আর এই জায়গাতে ভি নাই। এখানে এস ছাড়া যে সমীকরণগুলো আসবে সেখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এ ছাড়া যেখানে আছে সেখানে এই সূত্রটি, ভি ছাড়া যে সমীকরণটি হবে সেটি আমাদের নিচের সমীকরণটি, আর টি ছাড়া হলে সময় মুক্ত সমীকরণের উপরেরটি। এভাবে কিন্তু আমরা একটি ব্যবহার করব এবং আমাদের মূল কাজটি হবে সাইড নোট লেখা। আমরা যতক্ষণ পর্যন্ত সাইড নোট না লিখবো এতক্ষণ পর্যন্ত কোনোভাবেই আমাদের গতির অঙ্ক সলভ করা সম্ভব না। আমি যদি অঙ্কটি শুধু পড়েই যাব কিন্তু এটি সলভ আমাদের মাথায় কিন্তু পুরোপুরি আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সাইড নোটটি লিখবো। তো আশা করি তোমরা এই বিষয়টির প্রতি মনোযোগ দিবা। তো এখন আমি মূল সমস্যার দিকে আবারও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা গ নম্বরটি এভাবে আমরা সলভ করে নিলাম। ঘ নম্বরে আমরা যদি এই বিন্দুগুলো বসাই দেই, অর্থাৎ এক্স অক্ষের দিকে সময়, ওয়াই অক্ষের দিকে বেগ বসাই, তাহলে দেখা যাচ্ছে এটি মূল বিন্দুগামী একটি সরলরেখা হবে। মূল বিন্দুগামী সরলরেখা হওয়ার অর্থ এটি সমত্বরণ হবে, এবং সেক্ষেত্রে এই সরলরেখার ঢাল, ঢাল কথাটির সাথে আমাদের অনেকের হয়তো পরিচয় নাও থাকতে পারে। তো ঢাল বিষয়টি দাঁড়াবে এরকম যে ঢাল হলো মূলত এই রেখাটি এক্স অক্ষের সাথে যে থিটা কোণ তৈরি করেছে তার ট্যানজেন্ট মান, অর্থাৎ ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা পড়বো হলো লম্ব ভাগ হলো ভূমি। তো এটা হলো লম্ব বেগ আর ভূমি হলো সময়। এই কারণে বেগ ভাগ সময় সমান কিন্তু ত্বরণ হয়। সুতরাং বেগের পরিবর্তনের হারও আমরা এখান থেকে অনায়াসেই বের করে নিতে পারবো। এভাবে আমরা লেখচিত্রর মাধ্যমে কিন্তু ত্বরণ বের করে নিতে পারি।
এরপরে লেখচিত্রটি নিয়ে আমি একটু কথা বলবো। এই লেখচিত্রটির ধরনে যেটা দেখা যাচ্ছে, আমরা আগে এই ঘরগুলো খেয়াল করতে হবে, যেখানে সময়গুলো কিভাবে দেয়া আছে, বেগগুলো কিভাবে দেয়া আছে। একটু তোমরা লক্ষ্য করো যে যে স্থানে তোমরা দেখতে পাবা যে বেগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এইটুকু বাড়ছে, কিন্তু এরপরে কিন্তু বেগ আর বাড়েনি। অর্থাৎ আমি যদি এই জায়গাটুকু দেখি, এই 63 ঘরে আছে, এখানে কিন্তু বেগ বাড়েনি, তারপরে বেগ কিন্তু আবার বাড়ছে। তার মানে আমাদের লেখচিত্রে কিন্তু ধাপগুলো হবে, 3টি ধাপ হবে। একটি ধাপে থাকবে ত্বরণ, যথারীতি তোমরা লক্ষ্য করো এখানে ত্বরণ আছে। ত্বরণটা আছে, আমরা ত্বরণ কিভাবে বুঝবো? ত্বরণটি বুঝবো হলো যে লেখচিত্রে আমরা দেখব যে একই সাথে তোমার এই যে মূল বিন্দুগামী থেকে যাত্রা শুরু করবে, এটা এটা এভাবে চলবে। যখনই এক্স অক্ষের সমান্তরাল আসবে, তার মানে কি 60, এই 60 বেগ কিন্তু সব সময় থেকে যাবে। তারপর আমরা পরের মানটা দেখব। এভাবে আমরা লেখচিত্রে প্রয়োজনীয় মান বসিয়ে কিন্তু অঙ্কগুলো করে ফেলবো, এবং আশা করা যায় যে এই লেখচিত্রের এই সমস্যাগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে লেখচিত্রতে অঙ্ক করা কিন্তু খুবই সহজ, এবং অঙ্ক সহজে হয়েও যায়। এবং লেখচিত্রের যখন কেউ অ্যান্সার করে, তখন তার সম্পর্কে কিন্তু সেই টিচারের একটি ভালো ধারণা হয়ে যায় যে সে ওই বিষয়ে পারদর্শী। তো আমরা এখন লেখচিত্রের অংশটি পরবর্তীতে আরো কিছু প্র্যাকটিস করার মতো অংশগুলো আছে, তো এগুলো আমরা ইনশাল্লাহ করব। এরপর পরবর্তী ধরনে আমরা একটু প্রবেশ করছি, সেটি হলো সাধারণ কিছু ধরন। আসলে সাধারণ ধরনের অঙ্কের কোনো সীমা রাখা নেই, তারপরও আমাদের দুই একটি অঙ্ক অন্তত পক্ষে দেখতে হবে। যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। লেখা আছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তাহলে গ নম্বরে আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো আছে, আমরা তথ্যগুলো সাইড নোট দিয়ে লিখে নেব। কি কি তথ্য আছে আমরা একটু দেখি, এবং সেই আলোকে আমাদের এই অ্যান্সারটি ইনশাল্লাহ পরিপূর্ণ করার চেষ্টা করব। প্রথমে মান দেওয়া আছে, স্থির অবস্থান থেকে গাড়িটি চলছে, তার মানে আদিবেগ 0। সময় উল্লেখ করা আছে 6 সেকেন্ড। সুষম ত্বরণ যেহেতু, তার মান আছে 2 ms ইনভার্স 2। তাহলে এই সময়ে অতিক্রান্ত দূরত্ব s = হোয়াট? তো এটা ভি মুক্ত সমীকরণ। এখানে তোমরা দেখো ভি নামক কোনো রাশি নেই, তাহলে ভি মুক্ত সমীকরণ আমি একটু আগে আলোচনা করেছি, সেই সমীকরণটি কিন্তু আমার এখানে লেখা আছে, প্রয়োজনীয় মানগুলো বসে দিয়ে রেজাল্টে নিয়ে আসা হচ্ছে। তো আশা করি এইরকম সাইড নোট দিয়ে অঙ্ক তোমরা করতে পারবা। কি পারবা কিনা? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। স্যার পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এরপরে দেখি ঘ নম্বর অ্যান্সারটি আসলে কেমন, প্রশ্নটি কেমন, তার অ্যান্সারটি কেমন হচ্ছে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই যে উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব যদি 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, তাহলেও তার সময় একই রকম লাগতো কিনা বা একই রকম হতো কিনা এটি বের করা। এখানে উদ্দীপকে তোমরা দেখো স্থির অবস্থান থেকে 6 সেকেন্ড পর্যন্ত গেছে কিন্তু সুষম ত্বরণে, তারপরের আবার 1 মিনিট ধরে গেছে সমদ্রুতিতে, মানে সমবেগে। তাহলে 2 রকম গতিতে গেছে। তো এখন এই 2 রকম গতিতে না গিয়ে যদি সেটা একই রকম গতিতে যেত, অর্থাৎ 2 ms ইনভার্স 2, অর্থাৎ এই ত্বরণে অতিক্রম করতো, তাহলে মোট সময়টা কতটুকু লাগতো? এটা কিন্তু আমাদের অনেক সহজ করেই করা যাবে। আমরা এখানে পাচ্ছি কি কি তথ্য দেওয়া আছে, এখানেও কিন্তু আমাদের খুব সহজভাবে এই কাজটি করতে হবে। যে আদি বেগ কত এটি আমরা লিখব, ত্বরণ কত সেটি লিখব, এখানে সময় প্রথম যে এই 6 সেকেন্ড, এই সময়ে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করব। তারপরে তারপরে এই 6 সেকেন্ড পর কতটুকু বেগ অর্জন করলো, ভি ইজিক্যাল টু ভি প্লাস এটি দ্বারা করে আমরা সুষম দ্রুতি নিয়ে যখন 1 মিনিট মানে 60 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা বের করা হচ্ছে।
এটি বের করার পরে আমরা এখানে যোগ করে পেলাম হলো 756 মিটার। এখন সম্পূর্ণ পথটি যদি এই সুষম ত্বরণে চলে, তাহলে সুষম ত্বরণের সূত্র তো আমরা জানি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেই সমীকরণটি বসায়ে দিয়ে আমাদের এখানে মান বের করতে হবে হলো, ওখানে চাওয়া হয়েছে কি, চাওয়া হয়েছে সময়। তাহলে সময় যেহেতু চাওয়া হয়েছে, সুতরাং সময়টা এখানে আমাদের বের করে নিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো যে এই যে অঙ্কর যে ধারাবাহিকতা, এগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের ভুল হওয়ার চান্স কিন্তু শুধু একটি জায়গাতেই, তা হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশন ছাড়া কোনো জায়গায় ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তোমরা যদি এই সাইড নোট গুলো লিখে প্রয়োজনীয় ক্যালকুলেশন গুলো করো, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। আমি আশা করি যে এগুলো ব্যাপারে তৎপর হবা। এখানে প্লাস মাইনাস মান আসবে রুট করলে, কিন্তু সময় কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এখানে ধনাত্মক মানটি কিন্তু গ্রহণ করব। এই মোটামুটি এখানে বিষয়গুলো দেয়া আছে। এরপর আমরা দেখব শিকার ধরার অঙ্ক, অর্থাৎ কিভাবে পেছন থেকে শিকারী শিকার ধরছে সেটির বিষয়ে কিন্তু উল্লেখ করা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা এখানে এখন একটু দেখার চেষ্টা করব। 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় 75 সেন্টিমিটার পেছন থেকে মানে গাছের আড়ালে, সরি মিটার সেন্টিমিটার না, 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ এর দিকে তোমার 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে এটি চলা শুরু করলো, এবং এটি 30 সেকেন্ড যাবত তোমার হরিণটিকে তাড়া করলো। এখন তোমাদের কাজ কি কি হবে? কাজটা হবে হলো হরিণ এবং বাঘকে তোমরা একটা বক্স আকারে আঁকিয়ে নাও, নিয়ে তার মাঝখানে 80 মিটার দূরত্ব স্থাপন করো। তারপরে 75 মিটার দূরত্ব স্থাপন করো। পেছনে বাঘ, সামনে হরিণ। এখানে কি কি মান দেয়া আছে? ত্বরণ দেওয়া আছে। বাঘ স্থির অবস্থান থেকে ত্বরণে ছুটছে এবং সে 30 সেকেন্ড যাবত যাত্রা করছে। আর হরিণ সুষম বেগে চলছে, সেটি 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তা আমরা একটু অঙ্কটা একটু সাজাইয়ে নেই হোয়াইট বোর্ডে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে পেছন থেকে কে আসতেছে? বাঘ আসতেছে। আমি ব্লক চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, বাঘের ছবি তো আমরা এখানে আসলে আঁকাচ্ছি না। সামনে আছে হলো হরিণ, সেই হরিণটিকে যখন সে তাড়া করছে, এর মাঝখানে যে ডিস্টেন্স সেটি হলো 75 মিটার, এইটুকু নিয়ে যাচ্ছে। এই বাঘের ক্ষেত্রে কি কি তথ্য আছে? ইউ সমান 0, কারণ স্থির অবস্থান থেকে বাঘ যাত্রা শুরু করছে। তারপরে তার ত্বরণের মান লেখা আছে, এ ইজিক্যাল টু লেখা আছে। কি ত্বরণের মান কত আছে মনে আছে কি? 1.5 মিটার 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 পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এটি কতক্ষণ ধরে দৌড়াচ্ছে? 30 সেকেন্ড ধরে দৌড়াচ্ছে, 30 সেকেন্ড। তারপরে হরিণ সামনের দিকে যাচ্ছে যে বেগটা নিয়ে, সেই বেগটা হলো তোমার 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার মানে আওয়ারটা নিচে। আমরা যদি এটিকে ভাঙাই, তাহলে 72 গুণন হবে তোমার হলো 1000, 1000 ভাগ হলো 60 গুণন 60। আমরা কিন্তু অনায়াসে এই মানগুলো ইনশাল্লাহ বের করে নিতে পারবো। আহ যদি এখানে সেই 60 গুণন 60 ধরে 60 কাটলাম, এখানে এটা এটা কাটলাম, 6 12 হলো 72, এটি 12 আসলো ফলাফল। এখানে এই 6 দিয়ে আবার 12 কাটলাম, ফলাফল হলো তোমার 6 2, 2 দিয়ে দশক কাটলে আসতেছে হলো 20 মিটার পার সেকেন্ড। আমি তোমাদের এটা শিখাইছিলাম যে এই অঙ্কটি হলো কিনা সেটার একটা সলিউশন তোমরা নিজেরাও করতে পারবা।
এই 72-কে তুমি যদি 3.6 দ্বারা ভাগ করো, 3.6 দ্বারা ভাগ করলে ভাগ করলে তুমি দেখো ফলাফল যদি 20 আসে তাহলে মনে করবো তোমার এটা ঠিক আছে। এই বিষয়গুলো আমরা এখানে করেছি। এখন পিছন থেকে যে বাঘটি দৌড়াচ্ছে তার জন্য ইকুয়েশনটা হলো এস। মনে করো সে সামনে গিয়ে, এই পাশে দেখো সে সামনে গিয়ে এই জায়গায় এরা এখানে ধরে ফেললো, এই জায়গায় পরস্পর এখানে একত্রিত হলো মানে ধরে ফেললো। তাহলে পরস্পরকে যদি ধরে ফেলায়, অর্থাৎ বাঘ যদি ওই হরিণটাকে শিকার করে ফেলে, তাহলে মাঝখানে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা ধরো S1। তাহলে এই এস সমান কি? এস মানে হলো এই পিছনের 75, বাঘ এই 75 মিটার দূরত্ব যেতে হবে, এই যে সামনের যে S1 এই দূরত্বটাও কিন্তু যেতে হবে। বাঘকে কিন্তু এই যে S1 দূরত্ব এবং এই 75 মিটার দূরত্ব দূরেই অতিক্রম করতে হবে। আর হরিণ শুধু যাবে S1, কথা বুঝছো তো? তাহলে এই এই S1 এটা যাবে বাঘের জন্য, তার জন্য ইকুয়েশন হলো ইউটি প্লাস হলো হাফ এটি স্কোয়ার, কারণ এটা সুষম ত্বরণের ইকুয়েশন, হাফ এটি স্কোয়ার। আর আমাদের হরিণের জন্য যে ইকুয়েশনটি হবে, হরিণের জন্য S1 ইজ ইকুয়াল টু হলো ভিটি, যেখানে ভির মান আমরা পাইছি কত? 20 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা যথারীতি এই সমীকরণের সাথে সমন্বয় করে মান বসাবো, সেখান থেকে সময়টা দেখব। তা আমরা একটু দেখি, অঙ্কটা যেহেতু করে দেয়া আছে, আমরা এই অঙ্কটি এখানে একটু লক্ষ্য করি। তাহলে যথারীতি তুমি দেখো যে হরিণের জন্য বেগ কিন্তু বের করা আছে এখানে, এটা 20 বের করা আছে, একটু দেখো হরিণের জন্য 20। বাঘের ত্বরণ লেখা হয়েছে, বাঘের সময় লেখা হয়েছে, বাঘ কতটুকু পিছনে আছে সেটা লেখা হয়েছে। তো হরিণ যে দূরত্ব অতিক্রম করবে ওই 30 সেকেন্ডে, সেটা হলো তোমার 20 গুণন 30। কারণ হরিণের ক্ষেত্রে সূত্রটি কি? হরিণের ক্ষেত্রে সূত্র হলো এস ইজিক্যাল টু ভিটি, এই সূত্র। এখানে এস এর জায়গায় লেখা আছে ডি, আর ভিটির জায়গায় লেখা আছে হলো ডি, এরকম করে ডি লেখে তারপর টি লেখা আছে। সূত্রটি কিন্তু একটু পরিবর্তন করে আছে, এই যে এই জায়গাটা খেয়াল করো, কিন্তু সূত্র কিন্তু ওটি। আর বাঘের সূত্র আমি একটু আগে কিন্তু লিখছি, দেখো এটাই লিখছিলাম না, মনে পড়ে কি? স্যার হ্যাঁ। আচ্ছা, বাঘের ক্ষেত্রে এটা, এবং বাঘ যে দূরত্ব অতিক্রম করবে সেটি কিন্তু তোমার ওই S1 প্লাস হলো 75, এই দুটো অংশ মিলে করবে, এই দুই অংশ মিলে কিন্তু বাঘের দূরত্ব হবে। সেই কারণে এই ডির মানটা যখন তুমি বের করবা, তখন টোটাল দূরত্ব থেকে ওই এসডিটা বিয়োগ করলে এই মানটা পাওয়া যাবে। তো যেহেতু 30 সেকেন্ডে বাঘ হরিণ অপেক্ষা এত মিটারের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলে, সে কারণের জন্য অবশ্যই বাঘ ওই হরিণটিকে ধরতে সক্ষম হবে। তো এইভাবেই এখানকার ব্যাখ্যাগুলো দেওয়া আছে। এখন আমি এখানে তোমাকে বলি যে তোমরা এখানে প্রয়োজনীয় এই থিম ব্যবহার করে অঙ্ক করছো, কিন্তু শেষে আসে কোনো কারণে হয়তো একই রেজাল্ট, একই রকম অ্যাডজাস্ট অবস্থান নিয়ে আসতে পারোনি। ইনকেস যদি এরকম হয় যে আমি পারিনি, কিন্তু অঙ্ক কোনো কাটাকাটি না করে আমি এখানে যে ইকুয়েশন গুলো দেখাচ্ছি তোমার এই হোয়াইট বোর্ডে, এই ইকুয়েশন গুলো তোমরা যথারীতি সলভ করবা, বের করবা। শেষে আসে তুমি ঠিক বুঝে উঠতে পারছ না যে বাঘ হরিণকে ধরতে পারবে কি না। মনে করো অ্যান্সারটি হবে ধরতে পারবে না, কিন্তু তুমি দিয়েছো ধরবে, যে লেখা আছে বাঘ হরিণকে ধরতে পারবে। এটি যদি কোনো কারণে ভুলও হয়, তোমার সঠিকভাবে ক্যালকুলেশন না করার কারণে, এরপরেও কিন্তু তুমি এখানে কিছু নম্বর পেয়ে যাবা। এটাই হলো এই সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু মূল বিষয়টি। আমাদের কোনোভাবেই কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে, ঘষা মাজা করলেই নম্বরটা কমে যাবে। স্যার যখন দেখবে যে তুমি ধারাবাহিকভাবে হরিণের স্টেপ হরিণেরটা করছো, বাঘেরটা বাঘের মতো করে করছো, শেষে আসে কোনো কারণে মান আসেনি, তুমি হয়তো তারপরও একটি অ্যান্সার মিলাইয়ে দিয়েছো, এরপরও স্যার কিন্তু সেখানে তার বিশেষ বিবেচনায় নম্বরটি দিয়ে দেবে। কারণ তোমার যোগ্যতা আছে অঙ্কটি করার, কিন্তু কোনো কারণে তুমি শেষে মিলাতে পারোনি।
কোনো সমস্যা নেই, তারপরেও সাহস নিয়ে অঙ্কটি করে দিয়ে আসবা। এবং ওই অঙ্কে যেন 4টি স্টেপ থাকে, যেহেতু এটা ঘ নম্বর প্রশ্ন। আমার এটি কিন্তু মূলত বলার 4টে স্টেপ থাকে, অর্থাৎ একটি স্টেপ হলো সূত্র, আরেকটি স্টেপ হলো তার ব্যাখ্যা, সাইড নোট, আরেকটি স্টেপ হলো ক্যালকুলেশন, আর শেষের স্টেপ হলো তোমার সিদ্ধান্ত। এই 4টি স্টেপ হ্যাঁ যদি স্যার খুঁজে পায়, সেখানে অবশ্যই অবশ্যই তোমাকে উনি মার্কিং করে দেবে। তো সুতরাং তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, অঙ্কগুলো অঙ্কের মতো করে করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমি আশা করি যে আমরা এই শিকার ধরার অঙ্কটাও মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। এরপরে যেটা আছে তা হলো তোমার কে কাকে কতবার অতিক্রম করবে। তো আমরা এই অঙ্কটি নিয়ে পরবর্তী আহ, অংশে এর জন্য ক্লাসটি আমরা নিচ্ছি। আমরা এই গতির ক্লাসের এই প্রথম অংশটি এখানেই সমাপ্ত করছি।